AGT Live 24/7. This is AGT Live 24/7. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলাদেশ এই মুহূর্তে এইটাই হচ্ছে গোটা দুনিয়ায় এক বিশেষ আলোচ্য বিষয়। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় ও বলিষ্ঠ পদক্ষেপে 1999 সন থেকে ইউনেস্কোর দেওয়া স্বীকৃতি হচ্ছে আজকের গরিমা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মানব সভ্যতার ইতিহাসে অনেক বড় বড় বিপ্লব, স্বাধীনতার সংগ্রাম ইত্যাদি একদিকে, আর ভাষার গৌরব রক্ষার্থে আন্দোলন, লড়াই সংগ্রাম ও তারপর এর ফলস্বরূপ স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়া। অতঃপর ভারত সরকারের আন্তরিক প্রয়াসে সেই বাংলাদেশের স্বাধীনতা লাভ 1971 সনে। সেই থেকেই বিজয় দিবস, মাতৃভাষা দিবস এ সবই যেন একে অপরের পরিপূরক, এমনটাই জানে গোটা দুনিয়া। আজ 2025 সালে এই মহান গৌরব গাঁথার দিন 21শে ফেব্রুয়ারির তাৎপর্য ও গুরুত্ব নিয়ে কি বলছেন ত্রিপুরা রাজ্যের একজন বিশিষ্ট সাংস্কৃতিক সাহিত্যিক ব্যক্তিত্ব তথা মুক্তিযুদ্ধের একজন জীবন্ত সাক্ষী অবসরপ্রাপ্ত অধ্যাপক মানিক দেবের কণ্ঠে শুনে নেব আরো অনেক কিছু। স্যার, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যাদের স্মৃতি রক্ষার্থে, স্মৃতির উদ্দেশ্যে আমরা পালন করি, সেই সালাম, রফিক, বরকত এবং জব্বরদের উদ্দেশ্যে, তাদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমাদের এখনকার প্রজন্মের বাচ্চারা তারাও যাতে এই ইতিহাস জানে, তাদের এই শ্রদ্ধাবোধ আরো উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং এটা আরো চাঙ্গা করে তুলতে পারে, অন্তত মাতৃভাষার সম্মানার্থে সারা গোটা দুনিয়ায়। আপনার কি বার্তা থাকবে? আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সারা বিশ্বে সর্বত্র 21শে ফেব্রুয়ারি দিনটিকে অত্যন্ত মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে মাতৃভাষা দিবস রূপে পালিত হচ্ছে। বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের চেষ্টায় বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে। এই বাংলা ভাষার সম্মানের, মর্যাদার দাবিকে সামনে রেখে বরকত, সালাম, জব্বর এরা একদিন শহীদ হয়েছিল। বরকত, সালাম, জব্বর ভাইরা যে বাংলা ভাষার মর্যাদার জন্য পাকিস্তানের বর্বর সেনাবাহিনীর গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছিল, তাদের এই অসীম সাহসিকতার জন্য বাংলা ভাষা মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলা ভাষার দাবিকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। আজকের দিনে আমি নতমস্তকে এবং অন্যান্য ভারতবর্ষের বাংলাদেশি বন্ধুদের পক্ষ থেকে আব্দুল, বরকত, জব্বর এবং অন্যান্য ভাষা শহীদদের উদ্দেশ্যে আমাদের বিনম্র প্রণতি জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। তাদের আত্মদানের ফলেই বাংলা ভাষা বিশ্ব মঞ্চে মর্যাদায় ভূষিত হয়েছে। তাদের আত্মদানের ফলেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। আজকের দিনে এবং আজকে যে বাংলাদেশের নতুন প্রজন্ম, যেই প্রজন্মকে বাংলাদেশের এই ইতিহাস থেকে দূরে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, আমি তাদের কাছে আহ্বান রাখব, বাংলাদেশের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম
তাদের কাছে এই আব্দুল জব্বর এবং অন্যান্য যারা ভাষা শহীদ তাদের আসল যে ইতিহাস, সেই ইতিহাসকে আপনারা তুলে ধরার চেষ্টা করুন। 21শে ফেব্রুয়ারির মঞ্চকে এই অর্থে আপনারা ব্যবহার করুন যে 21শে ফেব্রুয়ারি দিনটিকে আত্মদানের দিন, রক্তদানের দিন, মধ্য দিয়ে বাংলাদেশ ভাষাকে মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল, স্বাধীনতাকে এনে দিয়েছিল। সেই দিনটির তাৎপর্য বর্তমান প্রজন্মের কাছে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বিশেষ প্রোগ্রামের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে আপনারা তুলে ধরার চেষ্টা করবেন বলে আমরা আশা করছি। এবং এই আশা ব্যক্ত করে আজকে 21শে ফেব্রুয়ারি দিনটি সর্বাত্মকভাবে সফল হোক, সুন্দর হোক, সারা বিশ্বে আবার বাংলাদেশ নিয়ে চর্চা হোক, বাংলাদেশের মহিমা এবং প্রভাব প্রচারিত হোক, এই আশা রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আপনার প্রাঞ্জল ভাষার আরও বিস্তৃত হোক এবং এর প্রতিধ্বনি আশা করি আমরা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মধ্যে প্রতিধ্বনিত হোক এবং আজকের প্রজন্মের কাছে সেই বার্তাই যাক 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু দাঁড়াও। 21শে ফেব্রুয়ারি দিনটি সার্থক হোক। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আজকে এই যে গান, উন্মাদনা সৃষ্টিকারী সঙ্গীত, যেই সঙ্গীত, যে গান বাংলাদেশের লক্ষ লক্ষ যুব জনতাকে উদ্দীপিত করেছিল, সঞ্জীবিত করেছিল, শক্তি এবং সাহস সঞ্চয় করেছিল বর্বর সেনাবাহিনীর বিরুদ্ধে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আমরা ভুলতে পারিনি, আশা করছি আপনারাও ভুলবেন না এবং বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্মকে এই গান আপনারা ভুলতে দেবেন না। এই গান বাংলাদেশের শক্তি, এই সঙ্গীত বাংলাদেশের সম্মান এবং মর্যাদা। এই গান এবং সঙ্গীত বেঁচে থাকলেই বাংলাদেশ বেঁচে থাকবে। আপনারা যেই বাংলাদেশকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন সেই বাংলাদেশ বাঁচবে না। সত্যি সত্যি যদি দেশকে আপনারা ভালোবাসেন, যদি আপনারা দেশপ্রেমী হন, তাহলে এই সঙ্গীত, এই স্লোগানকে আবার ফিরিয়ে আনুন। ধানমন্ডিকে নতুন করে তৈরি করুন, নতুন মর্যাদায় শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করুন, নতুন স্লোগান দিন ছেলে মেয়েদের সামনে, যে স্লোগানের উদ্দীপিত হয়ে তারা মুক্তিযুদ্ধের ইতিহাসকেই প্রকৃত ইতিহাস বলে ধরে নেবে। নতুন ইতিহাস লিখবার চেষ্টা করবেন না, ৭২-এর সংবিধান পাল্টে দেবার চেষ্টা করবেন না। এটা কিন্তু আগুন নিয়ে খেলা। ওই বিপথে যদি আপনারা পরিচালিত করার চেষ্টা করেন, তাহলে আগামী দিনে বাংলাদেশের ইতিহাস কিন্তু আরেকটা ভয়ঙ্কর ইতিহাসের দিকে আমাদের নিয়ে যাবে। আমরা সেদিন আবার দেখতে চাই না। স্যার, যে কোনো দেশে, বিশেষ করে ভারতবর্ষের যে স্বাধীনতা সংগ্রাম বলি আমরা, বা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বলি, এখানে অজস্র আত্মবলিদান ত্যাগের মাধ্যমেই এই স্বাধীনতা অর্জিত হয়েছে। এবং এখনকার সময়ের প্রেক্ষাপটে যদি আমরা সেই বীর গাথা বা যে বীররা রয়েছেন তাদেরকে স্মরণ করি বা স্মরণ করছি, বিশেষ করে আজকে 21শে ফেব্রুয়ারির দিনে সেই ভাষা শহীদদের, তো পরবর্তী সময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনেও তাদের দেখানো পথেই উজ্জীবিত হয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ঠিক তদ্রূপ তখনও ভারত বাংলাদেশ ভাগ হয়নি। আমাদের যে ইংরেজদের বিরুদ্ধে গর্জমান শক্তি নেতাজি সুভাষচন্দ্র বসু, উনিও হয়তো সার্বিক স্বাধীনতার লক্ষ্যেই উনি বিদেশ পাড়ি দিয়েছিলেন এবং মণিপুর অবধি উনি এসেছিলেন। কিন্তু মণিপুর অবধি এসেছেন ঠিক আছে, কিন্তু হয়তো ওনার লক্ষ্যে না পৌঁছতে পারলেও উনি সেই লক্ষ্যের হেলোজেন যদি আমরা বলি, যে দীর্ঘমেয়াদী আলোক
বা শক্তি উনি জাগিয়ে দিয়ে গিয়েছিলেন, যেই শক্তি থেকে অফুরন্ত শক্তি পরবর্তী সময়ে ইতিহাস সাক্ষী এই যে ভাষা শহীদরা, তারাও হয়তো সেইভাবে উজ্জীবিত হয়েছিলেন বলেই আত্মত্যাগে তারা পিছু পা হননি। তো এই জায়গায় দাঁড়িয়ে আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো উক্তি বা পদক্ষেপ কি আপনার মনে পড়ছে আজকের এই ভাষা শহীদ দিবস উপলক্ষে? আজাদ হিন্দ বাহিনীর মধ্য দিয়ে সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি ব্রিটিশ শক্তির উপর একটা প্রচণ্ডভাবে সামরিক চাপ সৃষ্টি করেছিলেন। তৎকালীন ব্রিটিশ শক্তি এই আজাদ হিন্দ বাহিনী গঠনের ফল হিসেবেই চিন্তা করতে শুরু করলো যে ভারতবাসীকে আর বেশি দিন শৃঙ্খলাবদ্ধ রাখা সম্ভব হবে না। তারা সামরিক শক্তি নিয়ে এগিয়ে আসছে এবং আমাদের পক্ষে আর বেশি দিন ভারতবর্ষে থাকা সম্ভব হবে না। এই শিক্ষা নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি মণিপুরের পরে আর এগিয়ে আসতে পারেননি ঠিকই। সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বিশেষ পরিস্থিতির ফলে জাপান যখন পিছিয়ে গেল যুদ্ধের মানচিত্রে, জাপান পিছিয়ে যাওয়ার ফলে নেতাজির সমস্ত সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেল। না হলে নেতাজি কিন্তু আজাদ হিন্দ বাহিনী নিয়ে ভারতবর্ষের মণিপুরের মধ্য দিয়ে প্রবেশ করতেন। সেটা সম্ভব হয়নি, কিন্তু তার বাণী কিন্তু তিনি রেখে যান। আজাদ হিন্দ বাহিনীর সেই উল্লেখযোগ্য বাণী এখনও কোহিমা প্রান্তরে প্রস্তরে খোদাই করা আছে। সেখানে লেখা আছে, তারা কাতরভাবে বলে গেছে ভারতবর্ষের যুবকদের উদ্দেশ্যে যে তোমরা যখন বাড়িতে ফিরে যাবে, এখান থেকে ফিরে গিয়ে ভারতবর্ষের বর্তমান প্রজন্মকে বলো যে আমরা আজাদ হিন্দ বাহিনীর জওয়ানরা ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশের বিরুদ্ধে আমাদের বুকের রক্ত এখানে দিয়েছি। এই কথা মনে রেখে আমরা সেদিন সাহস পেয়েছিলাম, শক্তি পেয়েছিলাম যে আমাদের এই আত্মদানের ফলে আগামী দিনের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে। আগামী দিনে ভারতবর্ষের যুব সম্প্রদায় তারা স্বাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করবে এবং এই লক্ষ্য নিয়ে আমরা রক্ত দিয়েছি। আজকের বাংলাদেশকে আমি অনুরোধ করব, সুভাষচন্দ্রের সেই যে বক্তব্য, সেই বক্তব্য মুক্তিযোদ্ধাদের বক্তব্য রূপে আপনারা গ্রহণ করুন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা রক্ত দিয়েছে এই কথা ভেবে যে আগামী দিনের বাংলাদেশ, 2025-এর বাংলাদেশ, 2024-এর বাংলাদেশ, তারা মুক্তিযোদ্ধাদের এই আত্মদান কথা মনে রেখে আগামী দিনের বাংলাদেশকে গঠন করবে। আমাদের রক্ত যেন বিফলে না যায়। আমরা যারা গুলিতে প্রাণ দিয়েছি দেশের সম্মানের জন্য, সেই কথা মনে রেখে যেন নতুন ইতিহাস সৃষ্টি হয়। বাংলাদেশের আসল ইতিহাসকে যেন বিকৃত না করা হয়। সুভাষচন্দ্রের অনুসারীরা এই বক্তব্য রেখে গেছেন। আজকের দিনেও বাংলাদেশের প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের এই আহ্বান, শেখ মুজিবুরের এই আহ্বান, এবারের লড়াই মুক্তির লড়াই, এবারের লড়াই স্বাধীনতার লড়াই, এবারের লড়াই বাঙালির আত্মসমীক্ষার লড়াই। আপনারা সবাই এগিয়ে আসুন। এই স্লোগানকে সামনে রেখে আপনারা আগামী দিনের বাংলাদেশকে গঠনের প্রতিজ্ঞা গ্রহণ করুন। আর আজ 21শে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা সবাই যারা বাংলা ভাষাভাষী না, অর্থাৎ ককবরক ভাষী, কেউ মণিপুরি বলছে, কেউ অন্যান্য তাদের নিজস্ব মাতৃভাষা বলছে, প্রত্যেকেই যার যার মাতৃভাষাকে দিনের শ্রদ্ধা সম্মান জানাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে যারা বাংলা ভাষাভাষী আছে তাদের জন্য একটা দুঃখের দিন বটেও। বিশেষ করে 15ই ফেব্রুয়ারি, গত 15ই ফেব্রুয়ারি প্রথিতযশা একজন বুদ্ধিজীবী বা গায়ক বাংলার, যিনি যে গানটা গেয়েছিলেন আমি বাংলায় গান গাই, বাংলার গান গাই, সেই প্রতুল মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন। এটা কতটুকু ভরাডুবি হতে পারে একটা ভাষার জন্য, একটা জাতির জন্য, বা আজকের দিনে মাতৃভাষা দিবস উপলক্ষে আপনি কিভাবে দেখছেন ওনার সেই প্রয়াণ?
21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সমস্ত ভাষাভাষীদের মাতৃভাষা দিবস। শুধু বাংলা নয়, পৃথিবীতে যত ভাষা আছে, হাজার হাজার ভাষা, সমস্ত ভাষাভাষীদের মাতৃভাষা দিবস হলো 21শে ফেব্রুয়ারি। এর শুরুয়াতটা করেছিল বাঙালিরা, বাংলাদেশ, কানাডার কয়েকজন বাঙালি। কিন্তু আজকে এই স্লোগানের মধ্যে দিয়ে পৃথিবীর সমস্ত ভাষা মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে। প্রত্যেকের মাতৃভাষা তার কাছে প্রিয়, এর চাইতে প্রিয় আর তার মানুষের কাছে আর কিছু নেই। শিশু প্রথম তার মুখে মা শব্দ ধ্বনিত হয়। মায়ের ভাষা শিশুর ভাষা। কবিরা বলে গেছেন, সাহিত্যিক বলে গেছেন, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। শিশুর কাছে মায়ের দুধ যেরকম, এই দুধ ছাড়া শিশুর পক্ষে সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব নয়, তেমনি জাতির কাছে তার মাতৃভাষা সবচেয়ে বেশি মূল্যবান। এই মাতৃভাষার মাধ্যমেই তার সার্বিক উন্নতি, সাফল্য সম্ভব, যেটা আর অন্য কোনো ভাষার দ্বারা সম্ভব নয়। মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আজকের দিনে আমাদের সমস্ত ভাষার প্রতি সমান মর্যাদা নিয়ে এই মাতৃভাষা দিবস উদযাপন করা উচিত, এবং সারা বিশ্বে তাই হচ্ছে। এটা সমগ্র মানব জাতির পক্ষে, পৃথিবীর 900 কোটি মানুষের মর্যাদার পক্ষে ইতিবাচক ঘটনা, এবং আগামী দিনে প্রত্যেক জাতির মাতৃভাষার মর্যাদাই প্রতিষ্ঠিত হওয়া উচিত। তাহলে সত্যি সত্যি মাতৃভাষা দিবসটি মর্যাদায় ভূষিত হবে। বাংলা ভাষাকে মর্যাদায় প্রতিষ্ঠিত করবার জন্য রাষ্ট্রপুঞ্জের উপর বাংলাদেশ থেকে যে চাপ সৃষ্টি হয়েছিল, তার ফলে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত হয়েছে এবং গৃহীত হয়েছে। সারা পৃথিবী এই দিনটিকে মর্যাদার সঙ্গে পালন করছে। আমরা সমস্ত ভাষাভাষী মানুষের কাছে আজকের দিনে 21শে ফেব্রুয়ারিতে আবেদন রাখব, এই ভাষার মর্যাদার উপর এক অমর কবি এক অমর কবিতা রচনা করে গিয়েছিলেন। তিনি আজকে আমাদের মধ্যে নেই। শ্রদ্ধেয় প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়, কয়েকদিন আগে তিনি প্রয়াত হয়েছেন, কিন্তু রেখে গেছেন এক অমর কবিতা আমাদের কাছে। আমরা যেন তার এই কয়েক লাইনের কবিতাকে ভুলে না যাই। এই কবিতাটি 21শে ফেব্রুয়ারির দিনে কিংবা ভাষা দিবসের যে কোনো অনুষ্ঠানে আবৃত্তি করা উচিত, গান করা উচিত, মন্ত্রের মতো তাকে উচ্চারণ করা উচিত। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরম মন্ত্র, ঋষি বঙ্কিমের বন্দে মাতরম মন্ত্র যে শক্তি এবং সাহস সঞ্চার করেছিল বিপ্লবীদের কাছে, অস্ত্রহীন বিপ্লবীরা বন্দে মাতরম বলে ইংরেজের অস্ত্রের বিরুদ্ধে, বন্দুকের বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছিল। আজকে প্রতুল মুখার্জির এই গান, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি এই বাংলায় আমার আমিকে চিরদিন খুঁজে পাই, একটা সঞ্জীবনী মন্ত্র বাঙালির কাছে, বাংলা ভাষাভাষীর কাছে এবং মাতৃভাষা প্রেমিকদের কাছে। আমি বাংলায় গান গাই, মানে গানই আমার সর্বস্ব এবং তার ভাষা বাংলা। আমি বাংলার গান গাই, আমি জন্মেছি যে বাংলার মাটিতে, সেই বাংলার মাটির উদ্দেশ্যে আমি গান করি, তার বন্দনা করি। আমি এই বাংলায় আমার আমিকে আমি চিরদিন খুঁজে পাই, এবং এই বাংলাতেই আমি আমার যে আমৃত্য, আমার যে ব্যক্তিত্ব, আমার যে পরিচয়, সেই সার্বিক পরিচয়কে আমি এই বাংলার মাটিতে খুঁজে পাই। এবং এটাকেই আর এক পা এগিয়ে গিয়ে জীবনানন্দ বলেছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তোবা মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে,
হয়তোবা ভোরের কাক হয়ে আবার আসিব ফিরে এই বাংলায়, ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। মানে যে কোনো অবস্থায় আমি আবার এই বাংলাদেশের মাটিতেই ফিরে আসতে চাই। এই বাংলাদেশের মাটি আমার স্বর্গ, এই বাংলাদেশের মাটি আমার পবিত্র স্থান, আমি এখানেই আবার ফিরে আসতে চাই। প্রয়াত প্রতুল মুখার্জির এই গান সমস্ত অনুষ্ঠানে, ভাষাভিত্তিক অনুষ্ঠানে আমাদের পক্ষে এবং উদ্যোক্তাদের পক্ষে উচ্চারিত হওয়া উচিত, আবৃত্তি হওয়া উচিত। তাহলে যেমন তার আত্মার প্রতি সম্মান জানানো হবে, তেমনি আমাদের নিজেদের অস্তিত্বের প্রতি সম্মান জানানো হবে। মা বাবাদের প্রতি কি আবেদন থাকবে আপনার? মা বাবাদের প্রতি আবেদন থাকবে, বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা হওয়ার পেছনে যে অমর কবিদের অবদান রয়েছে, যে অমর সাহিত্যিকদের অবদান রয়েছে, সেই সাহিত্য, সঙ্গীত এবং কবিতা ছেলে মেয়েদের মনোযোগে আনা হোক, তাদেরকে এগুলো শেখানো হোক এবং এগুলোর মধ্য দিয়ে তাদেরকে তৎকালীন সেই যে উন্নত ইতিহাস, সমৃদ্ধ ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, তার সঙ্গে তাদেরকে পরিচিত করা অভিভাবকদের দায়িত্ব এবং কর্তব্য, শিক্ষকদের দায়িত্ব এবং কর্তব্য, এবং সমস্ত স্কুল কলেজের পাঠ্যপুস্তকে এই কয়েকটি গান পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া উচিত। এবং এইগুলো এমনই গান, এই গানগুলো উচ্চারণের ভিতর দিয়ে মানুষের যে অন্তরাত্মা জাগ্রত হয়, প্রকৃত মনুষ্যত্ববোধ জাগ্রত হয়, এই মনুষ্যত্ববোধ জাগ্রত করবার দায়িত্ব অভিভাবকদের উপর, শিক্ষকদের উপর, শিক্ষাবিদদের উপর। এই আশা ব্যক্ত আমরা এখানে করছি। স্যার, 1971 সালের যে আমরা ইতিহাস, অর্থাৎ সেই মুক্তিযুদ্ধ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং সেই গর্জমান ভাষণ, বক্তৃতা শেখ মুজিবুর রহমানের, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, তো এটা তো একটা ধারাবাহিকতা রয়েছে। তো এই ধারাবাহিকতাটা কিভাবে এসেছে? কারণ আপনি নিজেও মুক্তিযুদ্ধের একজন সাক্ষী এবং জীবন্ত কিংবদন্তি আমরা বলতে পারি ভারতবর্ষের মধ্যে। তো আমাদের আজকের প্রজন্মের কাছে এই বার্তাটা আমরা কিভাবে নিয়ে যেতে পারি? অন্তত মুক্তিযুদ্ধের ইতিহাস এবং এইখানে শেখ মুজিবুর রহমানের অবদান সাপেক্ষে যদি একটু বিস্তারিতভাবে বলেন। 1971 সালের 26শে মার্চ শেখ মুজিবুর রহমান বন্দী হয়ে যাবার ঠিক পূর্বক্ষণে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। 25শে মার্চ পাকিস্তানের জল্লাদ বাহিনী বাংলাদেশের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে গণহত্যা শুরু করেছিল। বন্দী হওয়ার আগের মুহূর্তে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে বলে যান, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, বাঙালির স্বাধীনতার সংগ্রাম। আপনারা আপনাদের কাছে, হাতের কাছে যা আছে তাই নিয়ে আপনারা পাকিস্তানের জল্লাদ বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ুন, দেশকে স্বাধীন করুন। এবং তারই আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ আর তার পার্শ্ববর্তী দেশ পশ্চিমবাংলা, ত্রিপুরার মানুষ, আসামের মানুষ, বাংলা ভাষাভাষী এবং অন্যান্য মানুষ, তারাও তাদের স্লোগানের সঙ্গে, শেখ মুজিবের স্লোগানের সঙ্গে আমরা সহমত হয়ে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম। কবিরা, সাহিত্যিকরা গান বাঁধতে শুরু করলেন, বিভিন্নভাবে বক্তৃতা তৈরি করতে শুরু করলেন এবং সেই অনুযায়ী কিন্তু তৈরি হলো শোনো মুজিবরের কণ্ঠ থেকে, শোনো একটি মুজিবরের কণ্ঠ থেকে, লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রনি, বাংলাদেশ আমার বাংলাদেশ। এই গান বাংলাদেশে রচিত হয়নি, পশ্চিমবাংলায় রচিত হয়েছে। সারা বাংলাদেশে এই গান ছড়িয়ে পড়েছিল। মুক্তিযোদ্ধাদের কণ্ঠে, সাধারণ মানুষের কণ্ঠে, নারী পুরুষের কণ্ঠে এই গান, মুজিবের এই আহ্বান ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছিল।
আমরাও সেদিনে এই গান করেছিলাম। এর সঙ্গে সঙ্গে আরও অসংখ্য গান রচিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের হাতে অস্ত্র ছিল না, ভারতবর্ষ তাদের অস্ত্র জুগিয়েছে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। ত্রিপুরাতে অনেকগুলো প্রশিক্ষণ কেন্দ্র হয়েছিল, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মনুবঙ্কুল, সাবরুমের বঙ্কুল। সেখানে একটা বিরাট প্রশিক্ষণের শিবির তৈরি হয়েছিল, মুক্তিযোদ্ধাদের সেখানে প্রশিক্ষণ দেওয়া হতো। আগরতলায় হতো। ত্রিপুরাতে সমস্ত স্কুলগুলিতে শরণার্থীদের ক্যাম্পে পরিণত হয়েছিল, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছিল ত্রিপুরা সরকার তৎকালীন মুখ্যমন্ত্রী শচীন্দ্রলাল সিংহের নেতৃত্বে। সাধারণ মানুষ, ত্রিপুরার যুবকরা, পশ্চিমবাংলার যুবকরা মুক্তিবাহিনীর পাশে গিয়ে দাঁড়িয়েছিল। আমরাও যতটুকু সম্ভব আমরা মুক্তিবাহিনীর পাশে, এবং আমি নিজে বিলোনিয়ার পরশুরামে মুক্তিবাহিনী এগিয়ে যাওয়ার পরে তাদের পেছন পেছন কলেজের ছাত্রদের নিয়ে আমিও 70 সালে খানিকটা জায়গা বাংলাদেশে ঢুকেছিলাম মুক্তিবাহিনীর সঙ্গে। আগরতলায় আখাউড়া বন্দর দিয়ে যখন গুলিগুলো আসতে থাকে, আগরতলা আক্রান্ত হয়েছিল, আগরতলার অনেক মানুষ নিহত হয়েছিল, বাড়িঘর বিধ্বস্ত হয়েছিল। আমরা সেগুলো প্রতিরোধ করেছিলাম, আমরা চেষ্টা করেছিলাম মুক্তিযোদ্ধাদের সাহস যোগাতে। সেদিন ত্রিপুরার লোকজন, পশ্চিমবাংলার লোকজন, ভারতবর্ষের লোকজন আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সার্বিক সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের সেই সমস্ত অভিযান সফল হয়েছিল। 16ই ডিসেম্বর ভারতীয় বাহিনীর কাছে পাকিস্তানের সেনাবাহিনীর জেনারেল নিয়াজি তিনি আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিলেন। 93,000 পাকিস্তানি সৈন্য সেদিন বন্দী হয়েছিল ভারতের হাতে। তখন মুজিব কিন্তু পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। পাকিস্তানের তৎকালীন শাসক দল তারা মুজিবকে মৃত্যুদণ্ড দিয়ে তাকে হত্যা করবার ষড়যন্ত্র করছিলেন, কিন্তু ইন্দিরা গান্ধীর দৌত্যে, ইন্দিরা গান্ধীর ডিপ্লোমেসিতে ইন্দিরা গান্ধী 93,000 পাকিস্তানি সৈন্যবাহিনীকে বন্দী রেখেছিলেন। বন্দী রেখে তিনি থ্রেট দিয়েছিলেন পাকিস্তানি সেনানায়কদের কাছে যে যদি মুজিবকে তোমরা জীবন্ত অবস্থায় মুক্তি না দাও, যদি তাকে দেশে ফেরার ব্যবস্থা না করে দাও, তাহলে কিন্তু তোমাদের এই 93,000 সৈন্যরা আমাদের হাতে বন্দী হয়ে থাকবে, তাদের মুক্তি দেওয়া হবে না। এই চাপে তৎকালীন পাকিস্তান সরকার ভুট্টোর নেতৃত্বে এবং সামরিক প্রশাসকদের নেতৃত্বে মুজিবুর রহমানকে জীবন্ত অবস্থায় বন্দিদশা থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছিলেন, এবং মুজিব ইন্দিরা গান্ধীর সাহায্যে ফিরে এসেছিলেন। ফিরে এসে 16 জানুয়ারি মাসে তিনি দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। এগুলি সবই সম্ভব হয়েছিল ভারতবর্ষের অসাধারণ ডিপ্লোমেসির ফলে, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দক্ষতা এবং তার চাতুর্যের ফলে। তৎকালীন সময়ে চীন, আমেরিকা এরা একসঙ্গে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল ভারতবর্ষের বিপক্ষে। আজকের যে বর্তমান পৃথিবীর যে রাজনৈতিক চিত্র, তার সঙ্গে কিন্তু সেদিনের রাজনৈতিক চিত্রের পার্থক্য ছিল। সেদিন আমেরিকা ইন্দিরা গান্ধীকে ভয় দেখাবার জন্য তাদের রণতরী পাঠিয়েছিলেন ভারত মহাসাগরে, ভারতকে ভয় দেখানোর জন্য, ভারত যাতে যুদ্ধ থেকে পিছিয়ে যায়। কিন্তু ইন্দিরা গান্ধী কিন্তু আমেরিকার রক্তচক্ষুকে সেদিন মান্যতা দেননি। তিনি সোভিয়েত রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের চুক্তি করেন, এবং সোভিয়েত রাশিয়াও তাদের রণতরীকে ভারত মহাসাগরে পাঠিয়েছিল। আমেরিকা এবং রাশিয়া দুই দেশের রণতরী মুখোমুখি দাঁড়িয়েছিল। আমেরিকার পক্ষে তখন সম্ভব ছিল না ভারতবর্ষ আক্রমণ করার। এই অবস্থা কাটিয়ে ইন্দিরা গান্ধী চীনের রক্তচক্ষুকে উপেক্ষা করে, চীনকে নির্দেশ বলা হয়েছিল যে আপনারা ভারতের উত্তর সীমান্তে আক্রমণ করুন। ইন্দিরা গান্ধী সেই রক্তচক্ষুকে অবহেলা করেও তিনি এই সমস্ত
শক্তির বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করেছিলেন। কমপক্ষে 1500 ভারতীয় সৈনিক, ভারতীয় সেনাবাহিনীর অফিসার এবং যোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করবার জন্য সেদিন আত্মদান দিয়েছিলেন। এগুলো ইতিহাসে লেখা আছে। সেই ইতিহাস আজকের বাংলাদেশ মুছে ফেলবার চেষ্টা করছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন করে যে রাজাকাররা নিজের দেশের বিরুদ্ধে শত্রুতা করেছিল, পাকিস্তানের পক্ষ নিয়ে কাজ করেছিল, ঢাকার রাজপথে যারা পাকিস্তানি বাহিনীকে সাহায্য করেছিল, বাড়ি বাড়ি ঢুকে যে রাজাকাররা পাকিস্তানি বাহিনীকে রাস্তা দেখিয়ে গণহত্যা করবার জন্য যারা সাহায্য করেছিল, আজকের বাংলাদেশে আমরা দেখছি, লক্ষ্য করছি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পেছনে সেই রাজাকার শক্তি, আলবদর শক্তি, তারা তাদের মুখোশ পাল্টে তাদের বর্তমান প্রজন্ম, তারা বাংলাদেশ বিরোধী শক্তিকে ক্ষমতায় আনবার চেষ্টা করছে। এবং বাংলাদেশের যে উজ্জ্বল ইতিহাস, গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, যে ইতিহাসকে সামনে রেখে বাংলাদেশ সারা পৃথিবীর মানচিত্রে একটা সম্মানজনক অবস্থান নিয়েছে, যে বাংলা ভাষাকে সামনে রেখে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে নেতৃত্ব দিয়েছেন, বাংলা ভাষার স্লোগানকে সামনে রেখে, সেই বাংলা ভাষাকে আজকের যারা নতুন নেতৃত্ব তারা কিন্তু অবহেলা করে আবার তারা উর্দু ভাষাকে সম্মান দেওয়ার জন্য তারই প্রেক্ষাপট তারা তৈরি করছে। তারা পাকিস্তানের জাহাজকে চট্টগ্রাম বন্দরে নোঙর করতে দিচ্ছে। তারা চীনের সঙ্গে নতুন করে দৈত্য রচনা করছে, যে চীন ৭১-এর মুক্তিযুদ্ধে পাকিস্তানকে সাহায্য করেছিল। মুক্তিযুদ্ধের বিরোধী যত শক্তি, সমস্ত শক্তিকে বর্তমান বাংলাদেশের নেতৃত্ব, এই ছাত্র জনতার নেতৃত্ব কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলো, তারা সেই শক্তিকে প্রশ্রয় দিচ্ছে, বাহবা দিচ্ছে এবং তারা ভারত বিরোধী প্রচার চালাচ্ছে। তাদের কাছে আমাদের আবেদন রইল, ভারতবর্ষকে বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন, ভারতবর্ষকে বাদ দিয়ে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন, বিজ্ঞান, প্রযুক্তি এবং বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠিত করবার যে পরিকল্পনা তৎকালীন সরকার নিয়েছিল, সেটা সম্ভব নয়। এই উপমহাদেশে তো সেদিনই শান্তি আসবে যখন বাংলাদেশ এবং ভারতবর্ষ পাশাপাশি থেকে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে তারা কাজ করবে। আমাদের বিরাট একটা সীমান্ত অঞ্চল রয়েছে। ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সীমান্ত অঞ্চল রক্ষা করবার জন্য সমস্ত সীমান্তে কিন্তু কাঁটাতারের বেড়া হয়নি। এখনও কয়েকশো কিলোমিটার অঞ্চল কিন্তু কাঁটাতারের বেড়া ছাড়া রয়েছে। সীমান্ত বাণিজ্য রয়েছে, অন্যান্য বাণিজ্য রয়েছে। বাংলাদেশ ভারতবর্ষের দ্বিতীয় বাণিজ্যিক অংশীদার, পার্টনার। প্রথম চীন থেকে সবচেয়ে বেশি জিনিসপত্র আমদানি হচ্ছে ভারতবর্ষে, রপ্তানি হচ্ছে ভারতবর্ষ থেকে, তারপরেই বাংলাদেশ। আজকে বাংলাদেশের বস্ত্র শিল্প আপনারা দেখুন, সমস্ত কাপড়ের কলগুলো মুখ থুবড়ে আছে শ্রমিকরা রাস্তায় তাদের দাবি নিয়ে। এই বস্ত্র শিল্প নিয়েই কিন্তু বাংলাদেশ সারা পৃথিবীর শিল্প বাণিজ্যের যে মানচিত্র, সেখানে তাদের স্থান করে নিয়েছে। আজকে বস্ত্র শিল্প মার খাচ্ছে, অন্যান্য শিল্প কারখানা মার খাচ্ছে। কোথায় পাঠাবে, কোথায় রপ্তানি করবে বাংলাদেশ? আজকে ভারত বিরোধীরা বাংলাদেশে প্রচার করছে হাসিনা সরকার বাংলাদেশ থেকে ভারতবর্ষকে সব কিছু দিয়ে দিয়েছে, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে সমস্ত চুক্তি করেছে, চুক্তি করে ভারতবর্ষকে সব কিছু দিয়ে দিয়েছে। আমরা আপনাদের কাছে
করজোড়ে আহ্বান রাখতে চাই, আবেদন রাখতে চাই, আপনাদের কি আছে ভারতবর্ষকে দেবার মতো? আপনাদের কাছ থেকে কি জিনিস না নিলে ভারতবর্ষের বাণিজ্য, ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন স্তব্ধ হয়ে থাকবে? আজকে যে এই অবস্থা চলছে, আপনারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন, ভারতবর্ষ কিন্তু ট্রাক বোঝাই চাল আপনাদের দেশে পাঠাচ্ছে। আপনারা ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন, ভারতবর্ষ কিন্তু পেট্রোল পাঠাচ্ছে আপনাদের দেশের পরিবহনের জন্য, নাহলে সমস্ত কিছু স্তব্ধ হয়ে থাকবে। আপনাদের প্রয়োজনীয় সব জিনিস, পেঁয়াজ পাঠাচ্ছে, আদা পাঠাচ্ছে, এমনকি কাঁচা লঙ্কা পর্যন্ত ভারতবর্ষ থেকে আপনাদের এখানে যাচ্ছে। সীমান্তে যদি অশান্তি থাকে, সীমান্তে যদি বিশৃঙ্খলা থাকে, তাহলে সেটা আপনাদেরও পক্ষে ভালো হবে না, আমরাও শান্তি এবং স্বস্তিতে থাকতে পারবে না। আমরা একটা শান্তিপূর্ণ সীমান্ত চাই, এবং শান্তিপূর্ণ সীমান্ত পেতে গেলে ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক দরকার। বাংলাদেশের কোটি কোটি যুবকদের শিক্ষা স্বাস্থ্যে অগ্রগতির জন্য ভারতবর্ষের সহায়তা দরকার, ভারতবর্ষের সাহায্য দরকার। সার্বিকভাবে সব কিছুর জন্য বাংলাদেশকে ভারতবর্ষের পাশে থাকতে হবে। নেপালের সঙ্গে হাত মিলিয়ে আজকে আদানি গোষ্ঠী আপনাদের এখানে বিদ্যুৎ সরবরাহ করছে। ভারতবর্ষ থেকে যদি বিদ্যুৎ না যায়, অন্ধকার হয়ে থাকবে। সমস্ত বাংলাদেশে লোডশেডিং চলছে, লক্ষ লক্ষ টাকা বাকি পড়ে আছে। আদানি যদি সেই বাকি টাকার জন্য চাপ দিতে থাকে, যদি এই শক্তি, বিদ্যুৎ শক্তিকে বন্ধ করে দেয়, কোথায় যাবে বাংলাদেশ? নেপাল থেকে, চীন থেকে বিদ্যুৎ এনে কিংবা শক্তি এনে এটাকে আবার রেগুলারাইজ করতে করতে বিরাট সময়ের দরকার। ততদিন বাংলাদেশ কোথায় যাবে, কোথায় থাকবে? আপনারা কি করে গণবিদ্রোহকে তখন আটকে রাখবেন? সাধারণ মানুষ কম দামি জিনিসপত্র চাইছে। সামনে রমজান, বাংলাদেশের সাধারণ মানুষ কোনো রকমের দুবেলা দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে চাইছে। তাদের উত্থানকে আপনারা কিভাবে রুদ্ধ করবেন? এগুলো থেকে বাংলাদেশকে রক্ষা করুন, নাহলে আগামী দিনে কিন্তু আরেকটা বিশাল বিপর্যয় আসার ইঙ্গিত রয়েছে। আমরা ভারতবাসী হিসেবে আশা করছি এই সার্বিক দিক চিন্তা করে, শুধু নির্বাচনের বিষয় চিন্তা না করে, আর রাজনৈতিক ক্ষমতায় যাবার কথা চিন্তা না করে, ছাত্র জনতার শক্তি এবং অন্যান্য রাজনৈতিক দল, আপনারা সুস্থ চিন্তায় পর্যালোচনা করুন বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশকে আবার তার পুরনো মর্যাদায় প্রতিষ্ঠিত করবার চেষ্টা করুন।